সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজনিয়া। আজকের এপিসোড ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে। আমাদের সাথে আজকের এপিসোডে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, যিনি 20 বছর ধরে আমেরিকায় কাজ করছেন অ্যাটর্নি হিসাবে। আজকে আমরা তাকে ল অ্যান্ড ইমিগ্রেশন রিলেটেড কিছু প্রশ্ন করব। আপনি যদি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন দর্শক। ধন্যবাদ। আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, অ্যাডমিটেড ইন দি সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, প্র্যাকটিসিং ল ফর 20 years in immigration matters, and in my life I handled many cases. Immigration is a big topic right now in the United States of America. অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করা হয়েছে। যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতেন নতুন পরিবর্তনগুলো। ধন্যবাদ। নতুন পরিবর্তন বলতে এখন একটাই কথা মানুষের মনে, সবাই ধরপাকড় আতঙ্কে আছে। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠানের লোক সংখ্যা কম, ক্রেতার সংখ্যা কম, এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা কমে গেছে, কারণ সবাই ভয়ের মধ্যে আছে। একটাই ভয়, আইস, ইমিগ্রেশন, কাস্টমস এনফোর্সমেন্ট। কাকে ধরে, কোন অবস্থায় ধরে, কেন ধরে, কারা এটা ধরপাকড়ের আওতায় আছে, কারা ধরপাকড়ের আওতায় নাই। আপনার রিসেন্টলি এখন বর্তমানে সারা বিশ্বই আমেরিকার উপর ফোকাস। সবাই জানে আমেরিকায় কি ঘটতেছে। আপনারা নিউজ মিডিয়া পাবেন, সোশ্যাল মিডিয়া পাবেন, এবং এমনকি অ্যাটর্নিদের কাছ থেকে তথ্য আসে। আমরা প্রতিনিয়তই কল পাচ্ছি কেউ না কেউ গ্রেফতার হচ্ছে বিভিন্ন কারণগুলোর মধ্যে একটা হচ্ছে অনেকের ক্রিমিনাল রেকর্ড ছিল বা ক্রিমিনালে তারা অ্যারেস্টেড হয়েছে এবং তাদের এইগুলা পেন্ডিং আছে। কেউ হয়তো কনভিক্টেড, কেউ কেসেস তো পেন্ডিং। আমি সবসময় সবাইকে সতর্ক করি যে আপনারা কোনো অপরাধে জড়াবেন না। যদি কোনো অপরাধে আপনারা অভিযুক্ত হন, আপনাদেরকে দুইটা অপশন দেওয়া হয়। আমেরিকার 50টা স্টেট, 50 স্টেটে 50 ধরনের ল এক্সিস্ট করে, স্টেট ল, কিন্তু ফেডারেল ল অলওয়েজ সুপিরিয়র ল। এখন আপনারা বিভ্রান্ত হবেন এই বলে যে অনেকগুলো স্টেটে ল এনফোর্সমেন্ট, ফেডারেল ল এনফোর্সমেন্টের সাথে তারা ইনফরমেশন শেয়ার করছে না বলে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তার মানে এই না যে এইসব স্টেটে ইমিগ্রেশন স্থগিত থাকবে। ইমিগ্রেশন কিন্তু তার ধরপাকড় চলছে। এমনকি নিউ ইয়র্কের কথা, আমরা যেখানে বসে আজকে কথা বলছি, এই নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সতর্ক করি মানুষকে। গত কিছুদিন আগেও কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং, আমাদের বড় প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস সহ আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা বিশাল সেমিনার আয়োজন করেছি। আমরা ডেমোক্রেটরা কী করতে পারি, এর সাথে রিপাবলিকানরাও জয়েন করেছে এইসব ক্ষেত্রে ফান্ডিংয়ের বিষয়। সো এখন একটাই কথা, আইস যদি চায়, যদি কেউ ধরপাকড়ের আওতায় পড়ে তাকে ধরতে পারবে, কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? কারণ আইসের যে কাজ, ইমিগ্রেশন হচ্ছে ফেডারেল ল, এটা সুপিরিয়র ল। আপনারা কীভাবে বাঁচবেন? বাঁচার উপায় হচ্ছে, যদি আপনারা জানেন আপনার ইমিগ্রেশনের সমস্যা আছে, অবশ্যই সতর্ক থাকবেন। কারা সতর্ক থাকবেন? যাদের অলরেডি ডিপোর্টেশন অর্ডার চলে আসছে, কোনো কারণে আপনার হয়তো কোর্টে কেস ছিল, পেন্ডিং ছিল, আপনি হয়তো ইন্টারভিউতে যান নাই। না যাওয়া মানে কিন্তু আপনার কেস ডিসমিস হয় নাই, আপনার নামে হয়তো অর্ডার অফ ডিপোর্টেশন চলে আসছে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইমিগ্রেশন যদি কোথাও পায়, ধরতে পারে। আপনি কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, যে বাধা দিবে তার সমস্যা হতে পারে, এবং ইলিগেলকে হারবার করা হচ্ছে। এটা শুনতে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু লটা কিন্তু এইভাবে ডিজাইন করা। সো এই ক্ষেত্রে যারা আরও কিছু হচ্ছে, এটা হচ্ছে সিভিল বললাম। ক্রিমিনাল হচ্ছে যারা ধরেন কোনো কনভিক্টেড হয়েছিল কোনো কারণে, তারা হয়তো জানেই না, হয়তো ভাবছে একবার তারা 10 বছর আগে অ্যারেস্ট হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে কল দিয়েছে, অ্যারেস্ট হয়েছে, তারা হয়তো দোষ স্বীকার করে চলে আসছে, পরের দিন বাসায় চলে আসছে। কিন্তু এর মানে এই না যে কেসটা শেষ হয়ে গেল, তা কিন্তু রেকর্ডে থাকলো সে কনভিক্টেড। আর এইগুলো আগে তারা কিন্তু খুব কম ধরতো। এখন ট্রাম্প আসার পর যে কাজগুলো করছে, তাই সে এগুলা এনফোর্স করতেছে বেশি। এনফোর্স করার কারণে অনেকে গ্রিন কার্ড থাকা অবস্থায় তারা গ্রেফতার হচ্ছে। কেন? কারণ গ্রিন কার্ড যখন তার রিনিউ করা হয়েছিল, তারা এই টপিকসগুলো আগে দেখে নাই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কনভিক্টেড ছিল। সো এই ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করলে আমরা হতবাক হব না, এবং আমরা হতবাক হই না, কারণ লতে এটা আগে থেকে কভার করে। এমন না যে ট্রাম্প এসে করতেছে, এটা লটা কিন্তু এক্সিস্টেন্স ছিল, কিন্তু এনফোর্সমেন্ট ছিল না। আরও যে লোকগুলো এখন বর্তমানে অ্যারেস্ট হচ্ছে, অনেকে হচ্ছে আইসের ইন্টারভিউতে যায়, যাওয়ার পরে তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়, প্রতি 2 মাস 6 মাস পরে পরে তাদেরকে যাচাই বাছাই করে তারা রাইট ট্র্যাকে আছে কিনা, তাদের নামে কোনো ধরনের রিপোর্ট আসছে কিনা।
যদি তারা যায় এবং রিপোর্ট পায় তাদেরকে অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। তখন আমরা যে কাজটা করতে হয়, আমরা সবসময় বলি, অনেকে বলে, রাজনীতিবিদরা বলি আমরা, যে অনেক সময় কথার খাতিরে অনেকে বলে যে আপনার আইডেন্টিটি জানাবেন না, কোনো প্রশ্নগুলো উত্তর দেবেন না। এর মানে এই না যে উত্তর না দিলে আপনাকে ছেড়ে দেবে। যদি আপনাদের আমেরিকান সিটিজেন হন, অবশ্যই আপনি বলবেন আমেরিকান নাগরিক। কেন আপনারা যদি ডিটেনশনে যাবেন? আপনি ডিটেনশনে গেলে আপনাকে যদি ছাড়াইতে হয়, আপনাকে অ্যাটর্নির প্রয়োজন হবে। কেন দরকার আছে? আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, বলবেন আমি নাগরিক। গ্রিন কার্ড থাকে কোনো অপরাধ না করে থাকেন, আপনাকে আইস পিক আপ করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার আইডেন্টিটি দেখাতে হবে। আমরা যখন কোর্টে যাই, যখন ইন্টারভিউতে যাই, যখন অফিসাররা বলে যে গ্রিন কার্ডটা সাথে রাখবেন, কেন সাথে রাখবেন? কারণ ড্রাইভিং লাইসেন্স করার সময় যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করতে পারেন না, ফটোকপিতে ড্রাইভিং লাইসেন্স চলে না, অবশ্যই সাথে অরিজিনাল রাখতে হয়। সেমভাবে গ্রিন কার্ডটা রাখার জন্য তারা বলে। সো এক্ষেত্রে আমরা সবাইকে ভয়ের কথা বলবো না, নির্ভয় থাকেন। কিন্তু যদি আপনার সমস্যা থাকে, আপনি সতর্ক থাকবেন। এটা আমাদের সবার কাছে বলা। এবং ইচ্ছা করে বিপদের মুখে পড়বেন না, এবং কোনো সময় আইনের বাইরে কিছু করার চেষ্টা করবেন না। এবং কোনো ইমিগ্রেশনে যখনই আপনি কোনো মিথ্যা তথ্য দেবেন, এই মিথ্যা তথ্যটাকে সামনে যাওয়ার জন্য আপনার অনেক মিথ্যা বলতে হয়। সো এই জিনিসটা সবসময় সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। রিসেন্টলি আরও একটা নতুন চেঞ্জ এসেছে ইমিগ্রেশন রিলেটেড, যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেশন যে ভিসা আছে সেগুলো স্থগিত করা হয়েছে। সো সেক্ষেত্রে বাংলাদেশের কমিউনিটিতে যারা আছে তাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। অলরেডি বাংলাদেশের কমিউনিটি ইম্প্যাক্টেড হয়ে গেছে। আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে 54% বেশি লোকজন এখানে পাবলিক চার্জের আওতায় বেনিফিট নিচ্ছে। কথাটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের কমিউনিটি যারা আমেরিকায় থাকে তাদের জন্য, যদি কেউ মেডিকেড এবং মেডিকেয়ারের অধীনে কোনো ধরনের ক্যাশ অ্যাসিস্ট্যান্স, মানে যেগুলো টাকা আসে, ক্যাশ টাকা অ্যাসিস্ট্যান্স অথবা বাজার টাজারের খরচ, ফুড স্ট্যাম্প, এগুলো নিয়ে থাকেন এবং লং টার্ম কেয়ার নিয়ে থাকেন, দে আর সাবজেক্ট টু পাবলিক চার্জ। কীভাবে এটা কার্যকর হচ্ছে? ভিসা দেওয়ার সময় যদি আপনি কাউকে অতীতে স্পন্সর করে আমেরিকায় নিয়ে এসে থাকেন, এখন আপনি হয়তো আরেকজনকে স্পন্সর করবেন, তো তার যখন এই স্পন্সরটা দেখবে যে সে অতীতে কাউকে নিয়ে আসছিল, সে অলরেডি পাবলিক চার্জ, তখন ওই ফিউচার যে অ্যাপ্লিক্যান্টকে নিয়ে আসবে তার হয়তো এটা খুব একটা তার জন্য ভালো খবর না, তার এটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। বর্তমানে যা হচ্ছে, বর্তমানে ভিসা পজ আছে, ভিসা দেওয়া হচ্ছে না, কিন্তু ইন্টারভিউ হচ্ছে। সুখবর হচ্ছে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু ভিসাটা ইস্যু করবে এই টেম্পোরারি পজটা লিফট হওয়ার পরে, মানে উইথড্র হওয়ার পরে। সো এই ক্ষেত্রে আপনাদের আবারও বলছি, যথাযথভাবে আপনারা তথ্য দেবেন এবং ইন্টারভিউর আগে যা দেবেন ডকুমেন্ট যেন আপনার ম্যাচ করে। এমন কোনো ডকুমেন্ট দেবেন না যেটা আপনার তারা খুঁজে না পায় বা ভেরিফাই করে না পায়। সো ভিসা দিচ্ছে না, কিন্তু ইন্টারভিউ হচ্ছে, এবং আপনাদের উচিত হবে কন্টিনিউ দ্য প্রসেস এবং অপেক্ষা করা। একটা সেকশন আছে 221G, এটাকে বলে ভিসা রিফিউজাল। ভিসা রিফিউজাল মানে কিন্তু ভিসা ডিনাই না, ডিনাই হলে দিয়ে দিত, মানে আর না করে দিত, যেহেতু না করে নাই, সো এক্ষেত্রে রিফিউজাল মানে ডিনাই না। এক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে। এটার সময়টা হচ্ছে অনেক সময় কম সময়, বেশি সময় লাগে। 2 সপ্তাহ লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 2 বছর লাগতে পারে, কিন্তু ভিসা লিফট হওয়ার পরে, এর আগে ভিসা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, যারা পাবলিক চার্জ নিচ্ছেন বা পাবলিক চার্জ হয়েছেন, দেশ থেকে স্কিল ডেভেলপ করে আসবেন, যে আপনাকে যে স্পন্সর করে সে যেন বিপদে না পড়ে। ইন ফিউচারে এখনও তো ট্রাম্প এটা এনফোর্স করা শুরু করেছে, অদূর ভবিষ্যতে যে কন্টিনিউ চলবে কিনা এটা বলা যায় না। হয়তো ডেমোক্রেটরা আসলো, এটা যেহেতু সুযোগ পেয়েছে এটা এনফোর্স করতে পারে। কমিউনিটিতে অলরেডি আতঙ্ক শুরু হয়ে গিয়েছে আইসের রেড নিয়ে, অপারেশনস নিয়ে। সো এই ক্ষেত্রে যদি আপনার কোনো সাজেশনস থাকে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ। আইসের অপারেশন শুরু হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে, কিন্তু এটা ভিজিবল ছিল না। আমাদের কমিউনিটিতে একটা সমস্যা কি, অনেকে বলতে চায় না, মনে করে এটা লজ্জাকর ব্যাপার, সে অ্যারেস্ট হয়েছে, তার আত্মীয়স্বজন বলতে চায় না, কিন্তু অ্যারেস্ট কিন্তু অনেকে কিন্তু অ্যারেস্ট হচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত আমরা কল পাচ্ছি
অমুক অ্যাটর্নির কেস, সে অ্যারেস্ট হয়েছে, মঈন ভাই আপনি একটু হেল্প করেন, কিন্তু আমাদের কাছে কোনো ফাইল না থাকে আমরা হেল্প করতে পারি না। আপনি যদি অ্যাটর্নি থাকে আপনাদের, অবশ্যই অ্যাটর্নির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। যদি আপনি অ্যাটর্নি আপনাকে স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে না পারেন, ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ ইউর অ্যাটর্নি, ইউ হ্যাভ রাইট টু চুজ নিউ অ্যাটর্নি। তবে অনেক ক্ষেত্রে অ্যাটর্নিরাও এইখানে অনেক কিছু করার থাকে না। যদি কেউ যদি ম্যান্ডেটরি ডিপোর্টেশনে পড়ে যায়, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সে অ্যারেস্ট হলো, তার কোনো ধরনের তার কনভিকশন ছিল, তখন তাকে আমরা বন্ড হিয়ারিংয়ে যেতে পারি। তবে সবার উচিত হবে লার্জ গ্যাদারিংয়ে না যাওয়া, এবং যেসব এলাকায় আইসের রেড হচ্ছে, যেমন এখানে নিউ ইয়র্কে করোনাতে হচ্ছে, রিচমন্ডে হচ্ছে, জ্যামাইকাতে হচ্ছে, সব জায়গাতে কম বেশি হচ্ছে, নীরবে নিবৃতে হচ্ছে, অনেককে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু নিউজ আসবে না। নিউজে আপনারা শুধু মিনেসোটা দেখবেন যে রিনে গুড মারা গেছে, এখানে বিশাল আন্দোলন হচ্ছে, কিন্তু যাদের ধরতেছে এটা কিন্তু অনেক ধরা পড়তেছে, অনেকে কোর্টে হিয়ারিংয়ের সময় ধরা পড়ে। কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, আপনার ফাইলটা সম্পর্কে জানতে হবে, এবং যদি কোনো কারণে অ্যারেস্ট হয়ে যান, ইউ হ্যাভ টু ইনভলভ ইউর নেক্সট টু কিন, অথবা আপনার পরিচিত কোনো যারা একা থাকেন বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলে রাখবেন, যে আপনার লয়ারের ইনফরমেশন দিয়ে রাখবেন, নাম্বারটা দিয়ে রাখবেন। অনগোয়িং অ্যাসাইলাম কেস আছে, তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে? ধন্যবাদ। যাদের অনগোয়িং অ্যাসাইলাম কেস আছে তারা অবশ্যই আপনাদের বর্তমান অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, কিন্তু আপনাদেরকে আমি এই কথাগুলো সতর্কীকরণ এজন্য করি, কারণ আমি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আছে আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ আপনারা হয়তো একটু শুনেন, একটু জানেন, কিন্তু আমরা তো অনেকের কথা শুনি, অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। সো এই ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যারা কোর্টে হিয়ারিং দিতে যাচ্ছে, কিছুদিন আগে অনেক অ্যারেস্ট হচ্ছে, এখন বর্তমানে একটু কম শুনি, কিন্তু অ্যারেস্ট হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। প্রথমে যেটা ব্যাখ্যা করলাম, এইসব কারণে অ্যারেস্ট হতে পারে। এবং যদি কেস পেন্ডিং থাকে, আপনাদের উচিত হবে আপনার ঘটনাটা আপনি নিজস্বভাবে তৈরি করা। কারণ অনেকেই এখন অনেক সংস্থা বা অনেক লোক যারা বিভিন্ন জনকে বিভিন্ন কাহিনী লিখে দিয়েছিল, দেখা যায় একই কাহিনী, শুধু নামটা পরিবর্তন করে, ডেট সব ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু নামটা পরিবর্তন করে, জন্ম তারিখ পরিবর্তন করে স্টেটমেন্টগুলো চলতে আছে। সো এই ক্ষেত্রে অনেকগুলো এখন তদন্ত হচ্ছে। আমি প্র্যাকটিক্যালি বলছি, যেগুলো আমার খবর আসছে আমাদের কাছে, ইন পার্সন আসে, এদের কোনো বেনিফিট হবে না। কারণ যারা একই ঘটনার পুনরাবৃত্তি, এখন আপনারা জানেন টেকনোলজি অনেক ডেভেলপড, এগুলো তারা দেখতেছে যে একই ঘটনা সবাই শেয়ার করছে, 50 জন 100 জন 200 জন একই ঘটনা একই জায়গায় একই মানুষ, এবং যেই লোকগুলা তার বিরুদ্ধে ছিল ওই লোকগুলো একই লোক। সো এই কারণে তারা এগুলো ইনভেস্টিগেট করছে খুব সিরিয়াসলি। আমি বলবো, যদি আপনারা সত্যিকারের অর্থে নিজ দেশে, যেই দেশ থেকে আসেন না কেন, যেই দেশে আপনি পাসপোর্ট ক্যারি করেন বর্তমানে, সেই দেশে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনার সমস্যাটা আপনি ডেসক্রাইব করবেন, এবং এই রকম যে কারো সহায়তা নেবেন, একই স্টোরি বারবার লিখতেছে, এটা আপনার জন্য নেগেটিভ হবে, নেতিবাচক হিসাবে বিবেচনা করা হচ্ছে। এবং বাংলাদেশ থেকে বলবো, বিভিন্ন দেশ থেকে অনেক ডকুমেন্ট জাল ডকুমেন্ট বলতে স্বাক্ষর নকল, প্যাড নকল, সো এগুলা তারা বুঝতে পারার কারণে এখন হচ্ছে খুব টাইট এগুলা। সো তার মধ্যে যে কেস হচ্ছে না, আমরা কেস উইন করতেছি, কিন্তু আমরা চাই ইউনিক ঘটনা চাই, একই ঘটনা যেন বারবার পুনরাবৃত্তি না হয়, এবং তারা যেন বুঝতে পারে যে আপনার ঘটনাটা সঠিক এবং আপনি আসলেই নিজ দেশে পারসিকিউটেড হচ্ছেন। ইনভেস্টিগেশন যেহেতু অনেক স্ট্রিক্টলি হচ্ছে এখন, যাদের অলরেডি গ্রিন কার্ড আছে, আপনার কি মনে হয় যে তাদের কোনো কারণে যদি রেকর্ড থেকে কোনো ক্রাইম বা কোনো ক্রিমিনাল রেকর্ড বের হয়ে থাকে, তাদের ভিসা রিভোক করার চান্স আছে? ভেরি গুড কোয়েশ্চন। যদি কেউ প্রথমে তার বোঝা যায় যে কোনো সময় ধরা পড়ে যে আসলেই প্রথমেই সে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ছিল না, তখন কিন্তু এটা সে নাগরিক হয়ে গেলেও তার নাগরিকত্ব বাতিল হতে পারে। কারণ হচ্ছে সে প্রথমেই সে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ছিল না। এক্সাম্পল দিয়ে বলতে পারি, হয়তো কোনো ব্যক্তি কোনো সময় কনভিক্টেড ফেলন্স ছিল, মানে সে ক্রিমিনাল কেসে দোষ স্বীকার করে যে সাজাপ্রাপ্ত, সাজা বলতে শুধু জেল খাটা বলে না, দেশে প্রবেশনকেও সাজা বলে, এসিডিকেও সাজা বলে, অনেক রকমের সাজা হতে পারে। সাজা দোষ স্বীকার করা মানে সাজাপ্রাপ্ত হয়ে থাকে, এবং সে যদি ইন্টারভিউর সময়, ইমিগ্রেশন ইন্টারভিউর সময় এটা
গোপন করে থাকে, তার মানে সে যে সত্য কথা বলতো সে হয়তো গ্রিন কার্ডটা পেতই না। তো এই ক্ষেত্রে তার যদি তদন্তে আসে যে অতীতে সে এরকম গোপন করেছে, তখন সে কিন্তু নাগরিক হয়ে থাকলো এটা বাতিলযোগ্য। যেমন অনেকে আছে এই ক্ষেত্রে EB3 ভিসা নিয়ে আসছে, মনে করেন EB3 ভিসা নিয়ে আসছে, তার কাজ করার কথা হয়তো মন্টানাতে কোনো একটা জায়গায়, সে ওইখানে গেলই না, কাজও করলো না, তখন দেখা গেল সে যে আসলো পুরাটাই প্রক্রিয়া ছিল একটা মিথ্যা প্রসেস। এই ক্ষেত্রে তারা যদি কোনো সময় তারা ফাইন্ড আউট করে সে নাগরিক হয়ে থাকলো, এগুলা কিন্তু তদন্ত হচ্ছে, এগুলা কিন্তু বাতিলযোগ্য, কারণ সে প্রথমে এসে প্রতারণা করে গ্রিন কার্ড পেয়েছে। আরেকটা টপিক সেখানে চলে আসে, ধরেন বিয়ের মাধ্যমে যারা গ্রিন কার্ড পায়, কেউ হয়তো তার নিজ দেশে বিবাহিত ছিল, সে হয়তো অস্বীকার করে আসছে, এখন কোনো সময় তারা ধরা পড়ে নাই, এখন দেখা গেল পরবর্তী তার শুরু হলো কি তার দেখা গেল যে ওই সময়টা গোপন তথ্য দিয়ে সে এখানে এসে বিয়ে করলো। সো এই ক্ষেত্রে তার প্রথমেই সে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ছিল না। সো এই বিষয়গুলা সবাইকে আমরা বলি, তারা ইমিগ্রেশন ইজ এ সিরিয়াস ম্যাটার, কোনো সময় বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এমন কাজ করবেন না যে আপনার ফিউচারটা অনিশ্চিত হয়ে যায়। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে অ্যাবাউট ট্যুরিস্ট ভিসা। রিসেন্টলি আরও একটি রুলস হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে বাংলাদেশ থেকে, তাদেরকে $15,000 সিকিউরিটি বন্ড দিয়ে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে হচ্ছে আমাদের কমিউনিটিতে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, বিকজ ইটস আ লট অফ মানি? আমাদের কমিউনিটিতে ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে অলরেডি, কারণ হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য না। যারা মনে করবে, US এমবাসির কনসুলার অফিসার যদি মনে করে যে এই ব্যক্তি বা এই পরিবার আমেরিকায় আসলে পাবলিক চার্জ হবে অথবা এসে তারা যাবে না, ভিসার রুলস ভায়োলেট করবে, তাদের জন্য এটা প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য না। বর্তমানেও কিন্তু ভিসা বন্ড ছাড়াও অনেকে ভিসা পাচ্ছে, এমন না যে পাচ্ছে না, আবার অনেকে ভিসা বন্ড ইস্যু হচ্ছে, আমাদের প্র্যাকটিক্যালি বলতেছি এগুলো ইস্যু হচ্ছে। তবে এই ক্ষেত্রে ডিপেন্ড করে, যদি কারোর 15 কোর্স কোনো সময় আমেরিকায় নেওয়া আসে থাকে, তার কোনো ধরনের আর্থিক সচ্ছলতা নাই, সে আমেরিকা আসবেই কেন? আমেরিকার যুক্তি হচ্ছে এটা, যদি একটা লোক $15,000 মতো নাই থাকে, সে আমেরিকা আসবে কেন? এটা অনেকে সুযোগটা দেওয়া হচ্ছে অনেকে যারা হয়তো নতুন ভ্রমণকারী, আমেরিকায় আসতে চায় বা বিশ্বে ঘুরতে চায়, তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, তাদেরকে হয়তো বন্ড ইস্যু করা হচ্ছে। আর যারা কন্টিনিউস আমেরিকায় আসে, অতীতে এসে গিয়েছে, কোনো ধরনের ভায়োলেট করে নাই, তাদের জন্য এগুলো এক্সিকিউট হবে না, তাদের জন্য ওরা চাইবেও না, তারা ইজিলি ফ্রিলি আসতে পারবে দেশে। ধন্যবাদ আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক রাইট নাও অ্যান্ড আ লট অফ পিপল আর স্ট্রাগলিং ট্রাইং টু ফাইন্ড অ্যান্সার্স। তো ধন্যবাদ। পরের এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে। বিদায় নিচ্ছি আজকে। ধন্যবাদ।